আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সমানতা। ঠিক আছে, এটা হচ্ছে জৈব যৌগের একটা গুরুত্বপূর্ণ পাঠ। এখান থেকে কম বেশি কোশ্চেন হয়, অ্যাডমিশনেও হয়, আমাদের ইন্টার পরীক্ষার এমসিকিউ গুলোতে হয়। সৃজনশীল এরকম আসে না, তবে এমসিকিউ এবং ক অথবা ক্ষয়ে এই টাইপের কোশ্চেন বেশি আসে। ঠিক আছে, কয়ে হচ্ছে সাধারণত সংজ্ঞাগুলো আসে, আর ক্ষয়ে উদাহরণ থেকে এগুলোর ব্যাখ্যা বের করতে দেওয়া হয়। এবং অ্যাডমিশনে বুয়েট পরীক্ষাতে এগুলো থেকে একটা বা দুইটা কোশ্চেন প্রায় আসতে দেখা যায়। হ্যাঁ, যে এই যোগের সমান কয়টা আছে, সমানুগুলো লিখো, এরকম কোশ্চেন আসে। তো প্রথমে আমরা দেখি যে সমানতা বলতে আসলে কি বোঝাচ্ছে। তো সমানতা পড়ার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যে সমানতার সংজ্ঞাটা আসলে প্রথমে জেনে ফেলতে হবে। দেখো, এখানে প্রথমে বলা হচ্ছে যে কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এই যৌগগুলোকে আমরা সমানও বলতে পারবো। তো এটার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আণবিক সংকেত কি হবে, আণবিক সংকেত হবে এক এবং অভিন্ন। ঠিক আছে, কিন্তু গাঠনিক সংকেত এদের বিভিন্ন থাকতে পারে, এক না। আবার দেখা যাবে যে এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য থাকবে, তবে কিছু কিছু ক্ষেত্রে মিলও থাকতে পারে। এই তিনটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এদেরকে সমানও বলতে পারবো। ঠিক আছে, এবং এদের যে ঘটনা সেটা হচ্ছে সমানতা। আচ্ছা, তো এখানে তুমি দেখো একটা উদাহরণ দেওয়া আছে বিউটেনের উদাহরণ। তো এখানে আমরা ইন বিউটেন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নর্মাল বিউটেন, অর্থাৎ সাধারণ শিকল বিশিষ্ট হবে। আর এটাকে বলা হচ্ছে আইসোবিউটেন। আইসোবিউটেনে কি হয়, 2 নাম্বার কার্বনে আমাদের কি থাকে, একটা শাখা শিকল থাকে। সেটা তুমি আগেও পড়েছো বা আগেও পড়িয়েছি আমি এই জিনিসটা। আইসোবিউটেনের নামকরণটা কখন কিভাবে হচ্ছে না হচ্ছে। তো স্ফুটনাঙ্ক এই ব্যাপারগুলো আসলে পড়ার দরকার নাই তোমার। হ্যাঁ, যখন যেটা লাগবে আমি বলে দেব। আচ্ছা, তো এখন দেখো যে সমানতা আমরা হচ্ছে যে মূলত দুই ভাগে ভাগ করি। ঠিক আছে, একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমানতা। ঠিক আছে, গাঠনিক সমানতা বলতে আমরা মূলত দ্বিমাত্রিক সমানতা বুঝতেছি। ত্রিমাত্রিক সমানতা আমরা পরবর্তীতে দেখতে পাবো, আলোক সমানতা বা বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক আছে, তো এখন হচ্ছে যে গাঠনিক সমানতার দিকে আমরা একটু যদি তাকাই, তাহলে দেখো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা যৌগে অনুপস্থিত বিভিন্ন পরমাণুর একাধিক অবস্থান। ঠিক আছে, আমাদের দেখা যাবে যে বিভিন্ন পরমাণু বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে, কিংবা এদের কার্যকরী মূলকের অবস্থানের উপর ভিত্তি করে আমরা দেখতে পাবো যে এদের সমানতা বিভিন্ন রকম হয়ে থাকে। তো এটাকে আমরা মূলত বলি গাঠনিক সমানতা। তো গাঠনিক সমানতা মূলত 5 রকম। একটা হচ্ছে তোমার চেন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, এবং মেটামারিজম আর হচ্ছে টটোমারিজম। তো মেটামারিজমের আরেকটা নাম হচ্ছে রূপান্তর সমানতা। ঠিক আছে, একটা নাম হচ্ছে রূপান্তর সমানতা, আর লাস্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টটোমারিজম। তো এই সবগুলোই তোমাকে হচ্ছে ডিটেলসে জানতে হবে এবং উদাহরণ সহ। তো উদাহরণগুলো জানার পরে তুমি তো আসলে বুঝতে পারবা যে এটার সংজ্ঞাটা কি, বা এটার উদাহরণগুলো কিভাবে আসে না আসে, তখন ওগুলো ডিটেলসে বলা যাবে আসলে। আচ্ছা, আজকে আমি এখানে এভাবে পড়াচ্ছি কারণ হচ্ছে এগুলো আসলে হাতে লিখতে গেলে অনেক টাইম কনজিউমিং ব্যাপার ছিল। দেখা যেত এক ক্লাসে এগুলো শেষ করা যেত না। ঠিক আছে, এই জন্য আমি মানে এক ক্লাসে শেষ করার জন্যই আমি আসলে সমানতা টপিকটা এক ক্লাসে শেষ করতে চাচ্ছি আজকে, দেখা যাক কতটুকু পারা যায়। তো তো এই জন্যই আমি হচ্ছে যে এভাবে ক্লাস নিচ্ছি আজকে। আশা করি তোমার সমস্যা হবে না, আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তো আমরা নেক্সট পেজে যাই, দেখা যাক। আচ্ছা, তো এখন দেখো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রকম সমানতার সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে চেন বা শিকল সমানতা। ঠিক আছে, তো এখানে দেখো যে আমাদের এটা প্রথম যে শিকল সমানতা বলতে বোঝাচ্ছে যে আমাদের একটা শিকল, কার্বন শিকলের গঠন পার্থক্যের উপর ভিত্তি করে। এখানে দেখো 4টা কার্বন পরমাণু একটা আর একটার সাথে সরল রৈখিক ভাবে যুক্ত আছে। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়েছে, সরল রৈখিক ভাবে যুক্ত না থেকে এটা কি হয়েছে, শিকলটা চেঞ্জ করে ফেলেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে 2 নাম্বারের সাথে এখানে এটা যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি এখানে মনে করো 5টা কার্বন থাকতো, অর্থাৎ পেন্টেন যৌগ থাকতো, তাহলে কি দেখা যেত, তাহলে কিন্তু এখানে 2টা কার্বন এখানে আরেকটা যুক্ত হতে পারতো। ঠিক আছে, এখানে আরেকটা যুক্ত হয়, এটা তখন হয়ে যেত কি, এখানে তখন আমরা পেন্টেন দেখতে পেতাম।
ঠিক আছে, এটা তখন হয়ে যেত পেন্টেন। ঠিক আছে, যদি এটা পেন্টেন সমান এইভাবে থাকতো, আরেকটা যদি CH3 থাকতো, তাহলে তখন আমরা এটাকে এখানে ওইভাবে লিখতে পারতাম। ঠিক আছে, তো এভাবে আমরা মূলত গঠনের সমানতা অর্থাৎ চেন শিকল বা শিকল সমানতা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে অবস্থান সমানতা। তো অবস্থান সমানতা জিনিসটা কি? অবস্থান সমানতা জিনিসটা হচ্ছে যে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে, সুন্দর করে দেখো যে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে আমরা যে সমানতা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে কার্যকরী অবস্থান সমানতা। ঠিক আছে, অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য। কিন্তু এখানে দেখো, আমরা জানি যে অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে কি? অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে দ্বিবন্ধন। ঠিক আছে, তো আমরা প্রথমে যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিউটিন 1। তো এখানে দেখো 1 নাম্বার কার্বন, এটা আমাদের 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার এবং এটা 4 নাম্বার। তো 1 নাম্বার কার্বনে দুইটা মানে ডাবল বন্ড আছে, একটা ডাবল বন্ড আছে, এই জন্য আমরা এটাকে বলতেছি বিউটিন 1। এরপরে দেখো যে এটা ছিল 1 নাম্বার কার্বনে। এখন কার্যকরী মূলকটা 1 নাম্বার কার্বন থেকে যদি আমরা 2 নাম্বার কার্বনে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে কি বিউটিন 2। ঠিক আছে, বানান ভুল লিখেছে, তো এটা হচ্ছে বিউটিন 2। ঠিক আছে, দেখো কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেল। কার্যকরী মূলক এখানে ছিল 1 নাম্বারে, পরবর্তীতে দেখা গেল এটা চলে গেছে 2 নাম্বারে। ঠিক আছে, এই জন্য এটা বলা হচ্ছে যে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে আমরা যে সমানতার মানে নতুন করে যে সমানতা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি অবস্থান সমানতা। ঠিক আছে, তো এখানে সুন্দর করে বলে দেওয়া আছে একটা জিনিস, সেটা হচ্ছে দেখো যে শুধুমাত্র দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান এবং কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হয়। ঠিক আছে, তো আমরা মূলত দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ক্ষেত্রেই এই যৌগটা দেখতে পাবো। ঠিক আছে, আবার মনে করো জিনিসটা যদি এরকম হয় যে এই যৌগের ক্ষেত্রে বলি আমি, যে এখানে মনে করো পেন্টেন আছে। ঠিক আছে, এখানে মনে করো পেন্টেন, এটা হচ্ছে পেন্টেন যৌগ CH3। ঠিক আছে, 5টা কার্বন আছে। আমি প্রথমে এখানে মনে করো একটা কার্যকরী মূলক দিলাম, এখানে কার্যকরী মূলক আছে একটা, এখানে মনে করো যে হচ্ছে OH আছে। ঠিক আছে, তো এই যে OH টা আমরা এখানে পেলাম, এই OH টা এখন কত নাম্বার কার্বনে আছে? এটা কিন্তু এখন 2 নাম্বার কার্বনে আছে। ঠিক আছে, এইচ এর কথা চিন্তা করো না, এইচ এখানে একটা কমে যাবে, আমরা এইচ নিয়ে চিন্তা করতেছি না, আমরা মূলত কার্বনটাকে নিয়ে চিন্তা করতেছি। তো এখানে আমাদের নিয়ম অনুযায়ী এটা 2 নাম্বার কার্বনে এটা কি হচ্ছে, OH টা অবস্থান করতেছে। ঠিক আছে, এখন আমরা যদি অবস্থান সমানতার ব্যাখ্যার দিকে যাই, তাহলে এই OH যেটা আমরা লিখেছিলাম, এই OH টা যদি মনে করো যে এখানে চলে যেত, 3 নাম্বার কার্বনে চলে যেত, তখন কিন্তু আমরা এটাকে বলতে পারতাম কি অবস্থান সমানতা। ঠিক আছে, তো এটাকে আমরা তখন বলতাম অবস্থান সমানতা। অর্থাৎ এই যৌগের, অর্থাৎ এই যে তোমার হচ্ছে যে পেন্টানল, পেন্টানল 2 যে যৌগটা হয়েছে, এটা তখন হয়ে যেত পেন্টানল 3। ঠিক আছে, তখন কিন্তু আমাদের 3 নাম্বার কার্বনের কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। তো কার্যকরী মূলকের অবস্থানের চেঞ্জ হওয়ার কারণে আমরা যে সমানতা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি কার্যকরী মূলক সমানতা। ঠিক আছে, তাহলে আপাতত বুঝতে পারলা যে অবস্থান সমানতা মানে হলো কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি কার্যকরী মূলক সমানতা। তো কার্যকরী মূলক সমানতা জিনিসটা কি? কার্যকরী মূলক সমানতা কিন্তু মানে এইটার সাথে পুরোপুরি হবে অনেকখানি মিল আছে। দেখো এখানে কার্যকরী মূলক যেটা সেটা হচ্ছে কি অ্যালকোহল। ঠিক আছে, এবং এইটা হচ্ছে তোমার আণবিক সংকেত। ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার আণবিক সংকেত। এই আণবিক সংকেতের আমরা যদি OH টাকে কার্যকরী মূলক হিসেবে চিন্তা করে থাকি, OH যদি আমাদের কার্যকরী মূলক হয় তাহলে যৌগটা হচ্ছে কি ইথানল। এই সংকেত থেকে আমরা পাচ্ছি। কিন্তু আমরা যদি OH চিন্তা না করে আমরা যদি একটা O নিয়ে চিন্তা করি, অর্থাৎ ইথানের কার্যকরী মূলক নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু এখানে একটা যৌগ উৎপন্ন হয়। ঠিক আছে, এটাও কিন্তু একটা যৌগ। তার মানে আমরা বুঝতে পারছি যে কার্যকরী মূলকের চেঞ্জ হওয়ার কারণে আমরা কিন্তু একটা সমানতা পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ অ্যালকোহলের এই অ্যালকোহলের অর্থাৎ ইথানলের যে মানে আণবিক সংকেত, ডাইমিথাইল ইথারের আণবিক সংকেত 1, যদিও যৌগটা কিন্তু পুরোপুরি আলাদা,
এদের ধর্ম কিন্তু পুরোপুরি আলাদা। মানে একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ইথার। ঠিক আছে, কিন্তু এদের সমানতা কেন? এর কারণ এদের আণবিক সংকেতটা এক, পরমাণুর সংখ্যা এক, কিন্তু এদের কার্যকরী মূলকটা আলাদা। অর্থাৎ আমরা বলতে পারছি যে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে আমরা যে সমানতা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি কার্যকরী মূলক সমানতা। কিন্তু কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে আমরা যেটা সমানতা পাচ্ছি সেটা হচ্ছে অবস্থান সমানতা। অবস্থান সমানতাতে কিন্তু কার্যকরী মূলক একটাই, ঠিক আছে, কিন্তু কার্যকরী মূলক সমানতাতে কার্যকরী মূলক দুইটা হয়ে যাচ্ছে। এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি জিনিসগুলো বুঝতে পারছো, সমস্যা হচ্ছে না তোমার বুঝতে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রূপান্তর সমানতা বা মেটামারিজম। ঠিক আছে, তো মেটামারিজম জিনিসটা কি? মেটামারিজম জিনিসটা হচ্ছে যে একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমাণুগুলোতে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যার অসম বিন্যাস। ঠিক আছে, জিনিসটা একটু ভালোভাবে চিন্তা করো। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সমূহের অসম বিন্যাসের ফলে যে সমানতা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি মেটামারিজম। ঠিক আছে, এবং এটা পরস্পরের মেটামার বলা হয়। ঠিক আছে, এটাকে পরস্পরের মেটামার বলা হচ্ছে। এবং এখানে দেওয়া আছে যে কোন কোন ক্ষেত্রে আসলে এটা দেখা যাবে। তো আমরা উদাহরণ দেখলে আশা করি বুঝতে পারবা। দেখো এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে আমাদের মেটামারটা কিভাবে সম্ভব হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কাছে সংকেত। ঠিক আছে, এখন তুমি দেখো আমার কার্যকরী, এটা কোন যৌগ? দেখো এটা কিন্তু ইথারের একটা যৌগ, অর্থাৎ কার্যকরী মূলক হচ্ছে ও, এবং এখানেও কার্যকরী মূলক হচ্ছে ও। তো এখন দেখো যে এই অক্সিজেনের বা ও ইথার মূলকের এক পাশে যে কার্বন গুলো আছে, এক পাশে দেখো, এক পাশে কার্বন হচ্ছে কয়টা? এক পাশে কার্বন হচ্ছে একটা, এবং অপর পাশে যে কার্বন আছে অপর পাশে কিন্তু কার্বন হচ্ছে কয়টা? এই ক্ষেত্রে দেখো কার্বন হচ্ছে কিন্তু তিনটা। ঠিক আছে, এখন তুমি এটার দিকে তাকাও, এখানে দেখো এক পাশে কার্বন হচ্ছে দুইটা, এ পাশেও কার্বন হচ্ছে কয়টা? দুইটা। অর্থাৎ এই যৌগের সাথে এই যৌগের পার্থক্য কি? এখানে ছিল এক পাশে একটা এবং এক পাশে তিনটা, এখানে তৈরি হয়েছে কয়টা? কার্যকরী মূলকের উভয় পাশে এখানে হচ্ছে দুইটা দুইটা করে, এখানে হচ্ছে একটা তিনটা করে। অর্থাৎ কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে এখানে কিন্তু মেটামারিজম অর্থাৎ সমানতা তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে এই যৌগটা এবং এই যৌগটা পরস্পরের মেটামার। ঠিক আছে, অণুগুলো হচ্ছে মেটামার এবং এদের যে সমানতা সেটাকে আমরা বলবো মেটামারিজম। ঠিক আছে, আশা করি জিনিসটা তুমি বুঝতে পেরেছ। তো এখানে দেখো পরেরটাতে, এখানে পেন্টানন অর্থাৎ কিটোন গ্রুপের মৌল এটা, তাই না? পেন্টানন। তো এখানে দেখো এটা হচ্ছে কিন্তু আমার কার্যকরী মূলক। ঠিক আছে, এটা যদি কার্যকরী মূলক হয় তাহলে এখন তুমি দেখলে বুঝতে পারবা যে এখানে এইটার দুই পাশে কিন্তু কার্বন সংখ্যা কত? এক পাশে দুইটা, এক পাশে দুইটা। তা এখানে তুমি দেখো এটার এখন কার্যকরী মূলক হচ্ছে এইখানে, তাহলে এই কার্যকরী মূলকের এক পাশে একটা, এক পাশে তিনটা। ঠিক আছে, অর্থাৎ কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্যের কারণে যখন সমানতা দেখা যাবে তখন আমরা সেটাকে বলবো মেটামারিজম। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা, এটা কোথায় কোথায় দেখতে পাবা এটাও তোমাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, কোথায় কোথায় দেখতে পাবা এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। দেখো যে এই যে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে সাধারণত দ্বিযোজী কার্যকরী মূলকযুক্ত ইথারের ক্ষেত্রে তুমি এই উদাহরণটা পাবা, কিটোনের ক্ষেত্রে পাবা, এবং সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে এই যৌগটা পাবা। সেকেন্ডারি অ্যামিন কি আমরা আসবো পরে। সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন হচ্ছে এরকম যে তোমার অ্যামাইনো মূলক যেটা আছে, যেমন মনে করো যে এটা তোমার হচ্ছে অ্যামাইনো মূলক NH2 বন্ড, এটা হচ্ছে অ্যামাইনো মূলক। তো সেকেন্ডারি কার্যকরী সেকেন্ডারি অ্যামিন বলতে আসলে বোঝায় এই দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আমরা যদি আহ, অন্য একটা যৌগ নিয়ে আসতে পারি, অন্য কোনো মৌল CH3 নিয়ে আসতে পারি, অ্যালকাইল মূলক নিয়ে আসতে পারি, তখন সেখানে আমরা এই মেটামারিজমটা দেখতে পাবো। আপাতত তোমার হচ্ছে ইথার এবং কিটোনের ব্যাপারটা মাথায় রাখো, সেকেন্ডারি অ্যামিনটা আমরা পরবর্তীতে যখন অ্যামিনের বিক্রিয়াগুলো পড়বো তখন এটা ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, এখন এত এটা মাথা ব্যথা করার দরকার নাই ওটা নিয়ে। আপাতত মনে রাখো যে ইথার এবং কিটোনের ক্ষেত্রে
এই মেটামারিজমটা বেশি দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি টটোমারিজম। ঠিক আছে? তো টটোমারিজম ব্যাপারটা কি? টটোমারিজম হচ্ছে একটা বিশেষ ধরনের কার্যকরীমূলক, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা। এখানে কি হচ্ছে, দুটা সমাণুর মিশ্রণের সমাণুগুলোর মধ্যে গতিশীল সাম্যাবস্থা বজায় রাখা হয়। ঠিক আছে? এখানে কি হয়, একটা আরেকটাতে সহজেই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? যেমন মনে করো, দেখো যে এখানে যখন এই মূলকটা মাঝখানে CO আকারে থাকতেছে, তখন কিন্তু সেটা কিটোন মূলক হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? কিন্তু তুমি দেখো এখানে যে এই বন্ডটা যদি এখানে পড়ে যায় এবং এই হাইড্রোজেনটা যদি এখানে চলে যায়, তাহলে কি উৎপন্ন করতেছে? তখন কিন্তু এই যৌগটা উৎপন্ন করতেছে। ঠিক আছে? তাহলে দেখো তখন কিন্তু আমার এটা অ্যালকোহল এবং অ্যালকিন এইটাতে পরিণত হয়ে গেছে। ঠিক আছে? এবং এই দুইটা কিন্তু আবার দেখো, এই হাইড্রোজেন এখানে চলে আসলো, এই বন্ড ভেঙে গিয়ে এই বন্ডটা এখানে চলে গেল, তখন কিন্তু কি তৈরি হচ্ছে? তখন কিন্তু দুইটা জিনিস তৈরি হচ্ছে, আবার তখন এইটাতে রূপান্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ কিটোনে রূপান্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে তুমি যেটা বুঝতে পারলা যে টটোমারিজম যে ব্যাপারটা আছে, এটা হলো একটা গতিশীল ব্যবস্থা। ঠিক আছে? এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার মতো। ঠিক আছে? একটা আরেকটাতে সহজেই রূপান্তর হয়ে যায়। ঠিক আছে? এবং এটা শুধুমাত্র এই একটা উদাহরণে তুমি পাবা। ঠিক আছে? এটা তোমাকে মনে রাখতে হবে যে টটোমারিজমটা কোথায় দেখতে পাবো তুমি। টটোমারিজমটা আমরা দেখতে পাবো, বা এটা সরাসরি কনভার্ট হবে কিসে, কিটোন গ্রুপ থেকে ইনল গ্রুপে রূপান্তরিত হবে। ঠিক আছে? ইনল গ্রুপটা কেন আসলো? কারণ হচ্ছে ইন, অ্যালকিনের ইন, আর ওলের হচ্ছে অ্যালকোহলের ওল, এখান থেকে আসতেছে ইনল। ঠিক আছে? তো এভাবে আমরা মূলত কিটোন এবং ইনল গ্রুপে আমরা এটা দেখতে পাই। ঠিক আছে? তো টটোমারিজম ব্যাপারটা আশা করি তুমি বুঝতে পেরেছ। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে অবস্থান সমানতা বা স্টেরিও সমানতা, বা এটা হচ্ছে আমরা ত্রিমাত্রিক সমানতা আমরা মূলত পাই। তো ত্রিমাত্রিক সমানতাতে আমরা দেখো যে স্টেরিও সমানুগুলো হচ্ছে ত্রিমাত্রিক কনফিগারেশন। ঠিক আছে? তুমি একটু রিডিং পড়বা, আমি তোমাকে PDF দিয়ে দিব, আমি তোমাকে বোঝানোর জন্য যেটুকু দরকার আমি ওইটুকু তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো এখন ত্রিমাত্রিক যে সমানতা সেটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা, আমরা দুইটাই পড়বো আসলে। তো প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা। তো জ্যামিতিক সমানতা জিনিসটা হচ্ছে কি, এটাকে আমরা মূলত একটা ত্রিমাত্রিক সমানতা বা অণু বলতেছি এখানে, এটা হচ্ছে আরেকটা ত্রিমাত্রিক অণু। ঠিক আছে? তো এখানে পার্থক্যটা কোথায় দেখো, যে এই দুইটা কার্বন, এখানে এই দুইটা কার্বনের দিকে তাকিয়ে দেখো যে এই দুইটা কার্বনের দ্বিবন্ধন যুক্ত। তো এই কার্বন এবং এই কার্বনের মাঝে একটা পাই বন্ধন আছে, একটা কিন্তু সিগমা বন্ধন আছে। ঠিক আছে? একটা পাই বন্ধন এবং একটা সিগমা বন্ধন আছে। ঠিক আছে? এবং এখানে দেখো যে আমাদের যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে কার্বন এবং এখানে দুইটা বন্ধন আছে এবং এখানে একটা কার্বন আছে। ঠিক আছে? তো এখানে একটা পাই এবং একটা সিগমা বন্ধন। ঠিক আছে? তো এই কার্বন দুইটা কিন্তু এই যৌগটা এভাবে এটাকে মোচড় দিতে পারবে না। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এখানে যদি মোচড় দিয়ে দেয়, অর্থাৎ মানে এটাকে অনেকটা বলতে পারো টুইস্ট করা জিনিসটা, অর্থাৎ এই দুইটা বন্ধন এইভাবে একটা আর একটাকে এভাবে, মানে এটাকে তোমাকে কিভাবে বুঝাবো, টুইস্টের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, যে দুইটা লাইন আছে, এটা মানে প্যাচ খেতে পারবে না, একজন আরেকজনকে প্যাঁচাতে পারবে না। যদি প্যাঁচিয়ে দেয় তাহলে কি হবে, এই পাই বন্ধনের যে লাইনটা আছে সেটা কি হবে, বিলুপ্তি ঘটে যাবে। ঠিক আছে? তো এই পাই বন্ধনের টুইস্টের যে ব্যাপারটা, এটা যদি না হয়, এটা যেন না হয়, এটার উপর ভিত্তি করে আমরা মূলত জ্যামিতিক সমানতাটা পাই আসলে। ঠিক আছে? এখানে যেটা বলা হচ্ছে দেখো, যে সিসি বন্ধন যেটা আছে, এই বন্ধনকে ঘিরে আবর্তন করা সম্ভব হয় না। আবর্তন মানে বোঝাচ্ছে এখানে টুইস্ট করা, অর্থাৎ একজন আরেকজনকে মানে মানে কি বলবো, এটা পেঁচাতে পারবে না। আবর্তন, কেননা আবর্তন হলে কি হবে, এই পাই বন্ধনের বিলুপ্তি ঘটে যাবে। অর্থাৎ মনে করো দুইটা জিনিস, আমি একটা লাঠিকে, এই একটা লাঠি, আমি এটাকে এদিক দিয়েও আটকে রেখেছি,
এই দিক দিয়েও আটকে রেখেছি, ঠিক আছে। তাহলে এই লাঠিটা এখন কি এটা মানে লাঠিটা কি আর এভাবে বাঁকাতে পারবে? তুমি যদি চাইলেও কিন্তু এটাকে এভাবে তুমি বাঁকাতে পারবে না। কিভাবে বলবো এটাকে, মানে এই এই মাথা ধরে এভাবে ঘোরাতে পারবে না লাঠিটাকে, ঠিক আছে। তুমি জাস্ট এটাকে ধরে রাখতে পারবা, ঠিক আছে। তো এইভাবে এই জন্য কি হচ্ছে, আমরা এটা আসলে মানে এভাবে মানে বোঝানো যাচ্ছে না খাতায় এঁকে। তো এটা হাতে দেখাতে পারলে জিনিসটা খুব ভালো হতো। মানে হাতে মানে হচ্ছে তোমাকে সরাসরি যদি দেখাতে পারতাম তাহলে জিনিসটা হয়তো ভালো হতো জিনিসটা। তো আপাতত যে জিনিসটা মনে রাখো সেটা হচ্ছে যে জ্যামিতিক সমানতার ক্ষেত্রে আমরা মূলত কার্বন কার্বন যে বন্ধনটা আছে সেটার মুক্ত আবর্তন সম্ভব হয় না। তখন হচ্ছে আমরা দুই ধরনের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাস দেখতে পাই, ঠিক আছে। এটাকে আমরা মূলত পরস্পর পরস্পরের জ্যামিতিক সমানতা বলে থাকি। তো আমরা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিস বিউটিন, একটা হচ্ছে ট্রান্স বিউটিন। তো আমরা আসবো সিস ট্রান্সের ব্যাপারটাতে আমরা আসবো একটু পরে, সেখানে আমরা তখন এটা বিস্তারিতভাবে বলে দেব, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে বলা হচ্ছে জ্যামিতিক সমানতা কারা প্রদর্শন করবে। তো এখানে দেখো এখানে বলা হচ্ছে সাধারণত জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে অ্যালকিন গুলো। অ্যালকিন যে গ্রুপগুলো আছে তারাই মূলত জ্যামিতিক সমানতা প্রদর্শন করে থাকে। এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে চাক্রিক যৌগ, যেগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, ঠিক আছে। জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে হলে তোমাকে দুইটা শর্ত পূরণ করতে হবে, একটা হচ্ছে যৌগগুলো অ্যালকিন হতে হবে এবং যৌগসমূহতে চাক্রিক যে যৌগ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা জ্যামিতিক সমানতা দেখতে পাবো আসলে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এখানে বলা হচ্ছে যে বিউটিন টু এটাতে জ্যামিতিক সমানতা সম্ভব, কারণ হচ্ছে এখানে একটা অ্যালকিন যৌগ, ঠিক আছে। তো এখন এটাকে আমরা বলে থাকি একটা হচ্ছে সিস বিউটিন আর একটা হচ্ছে ট্রান্স বিউটিন, ঠিক আছে। এটা জিনিসটা কি দেখো, জিনিসটা হচ্ছে আমি যদি বলি জিনিসটা হচ্ছে এরকম অনেকটা। সেটা হচ্ছে এই যে সিসি যে বন্ধনটা আছে এর দুই পাশে, এক পাশে দেখো এক পাশে হচ্ছে আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি, এটাকে মাছ দিয়ে আমরা ভেঙে ফেললাম, ঠিক আছে। মাছ দিয়ে ভেঙে ফেলার পর দেখো যে এই কার্বন কার্বনের এক পাশে শুধুমাত্র CH3 এবং CH3 আছে আর এক পাশে হাইড্রোজেন আছে। যখন কার্বন কার্বনের একই পাশে একই রকম মূলক থাকবে এবং অপর পাশে এটার ভিন্ন মূলক থাকবে, তখন আমরা সেটাকে বলবো সিস মানে সিস সমাণু, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি সিস বিউটিন টু। এখানে বলা হচ্ছে দেখো যে দুইটা কনফিগারেশনের মধ্যে যখন দ্বিবন্ধন যুক্ত কার্বন দ্বয়ের একই দিকে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে দেখো দুইটা কিন্তু একই পরমাণু, CH3 এখানেও কিন্তু CH3, এটা কিন্তু কার্বন পরমাণুর বন্ধন দ্বয়ের একই দিকে অবস্থান করতেছে। তো যদি একই দিকে অবস্থান করে তখন আমরা এটাকে বলবো সিস বিউটিন। আর যদি আমাদের ভিন্ন ভিন্ন দিকে অবস্থান করে, এই যে দেখো দ্বিবন্ধন আমাদের এই মাঝে আমরা কেটে ফেললাম, এটার একদিকে CH3 এর বিপরীত দিকে আরেকটা CH3, তাহলে আমরা সেটাকে তখন বলবো কি ট্রান্স সমন্বয়, ঠিক আছে। ট্রান্স সমন্বয় তখন আমরা বলবো এটাকে, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা। তো এই জন্যই জ্যামিতিক সমানতা আমরা মূলত সিস ট্রান্স সমানতাকেই বুঝে থাকি আসলে। তো সহজ ভাষায় বলতে গেলে কি বুঝলাম, যে আমাদের দুইটা সমাধান থাকবে, একটা হচ্ছে আমরা মাছ দিয়ে ভেঙে ফেলবো এটাকে, এই মাছ দিয়ে ভেঙে ফেলার পর আমরা দেখব যে এটার এক পাশে একই রকম মূলক আছে নাকি এই লাইনটার দুই পাশে মূলক আছে। এই লাইনটার দুই পাশে মূলক আছে, যদি এক পাশে মূলক থাকে একই রকম তাহলে আমরা সেটাকে বলবো সিস সমাণু, আর যদি দুই পাশে থাকে তাহলে আমরা সেটাকে বলবো ট্রান্স সমাণু। এভাবেই আমরা মূলত সিস ট্রান্সটাকে বিবেচনা করে থাকি। তো জ্যামিতিক সমানতা দেখতে হলে আমাদের কি থাকতে হবে, আমাদের এটা মূলত অ্যালকিন হতে হবে অথবা চাক্রিক যৌগ হতে হবে, তখনই কিন্তু আমরা এই জিনিসটা আসলে দেখতে পাবো, ঠিক আছে। তো আশা করি জিনিসগুলো তুমি বুঝতে পেরেছো।